হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 অ্যাকাউন্টেন্সির অ্যাকাউন্টস অফ নন প্রফিট সিকিং অর্গানাইজেশন বা এনপিও যেটাকে শর্টে বলে ওই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা এনপিও কি এবং এনপিওর অ্যাকাউন্টস কি করে হয় এবং বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট, সাবস্ক্রিপশন, আউটস্ট্যান্ডিং এই সমস্ত কিছু আমরা ইন ডিটেল আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখবে এবং ভিডিওটা শেষ হতে হতে তোমাদের এনপিও একদম ইজি হয়ে যাবে এবং এইখান থেকে আমাদের কত 5 মার্কস থাকবে এই চ্যাপ্টারটা থেকে। এটাতে তোমরা শিওর শট 5 মার্কস আনতে পারবে এক্সামে। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। দেখো, এনপিও মানে নন প্রফিট সিকিং অর্গানাইজেশন যেটাকে বলে, তার অ্যাকাউন্টস করার আগে আমাদের জানতে হবে এই নন প্রফিট সিকিং অর্গানাইজেশন বা নন প্রফিট অর্গানাইজেশন এটা কি। এখানে কি বলেছে দেখো, অলাভজনক সংস্থা বা অমুনাফাভোগী সংস্থা হলো এমন একটি প্রতিষ্ঠান বা সত্তা যা মুনাফা অর্জন করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না। নর্মাল বিজনেসে আমরা কি করে থাকি, আমাদের বিজনেসের প্রধান মোটিভ কি হয়ে থাকে, প্রফিট কামানো, তাই তো? আগে প্রফিট কামাই, তারপর আমরা কি করি, সমাজ সেবা করতে পারি। আমাদের বিজনেস স্টাডিজে চ্যাপ্টার 1-এও আমরা শিখেছিলাম সামাজিক দায়িত্ব যা থাকে। কিন্তু এদের উদ্দেশ্যই কখনোই প্রফিট কামানোর জন্য হয়ে থাকে না। এদের প্রধান লক্ষ্যই কি থাকে, সমাজের কল্যাণ করা, সেবা প্রদান করা। ঠিক আছে, এই ধরনের সংস্থাগুলি সাধারণত শিক্ষা, স্বাস্থ্য সেবা, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য দূরীকরণ, মানবাধিকার এবং অন্যান্য সামাজিক সেবা বিষয়ে কাজকর্মে জড়িত থাকে। তাহলে অলাভজনক সংস্থা হলো এমন সংস্থা যাদের উদ্দেশ্য কি থাকে, প্রফিট কামানো থাকে না, তাদের উদ্দেশ্য থাকে সেবা প্রদান করে থাকা। ওকে, তো অলাভজনক সংস্থার কিছু উদাহরণ আমরা দেখে নিই। চ্যারিটেবল প্রতিষ্ঠান বা দাতব্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, স্পোর্টস ক্লাব বা বিভিন্ন ক্লাব হতে পারে। ঠিক আছে, এর উদ্দেশ্য কি থাকে, আমরা বললাম এদের উদ্দেশ্য মালিকদের জন্য মুনাফা অর্জন করা না। ঠিক আছে, এর উদ্দেশ্য হলো যে অতিরিক্ত অর্থ সংস্থান বা সারপ্লাস থাকে সেইগুলো থেকে আবার পুনরায় বিনিয়োগ করে সমাজ সেবা করা। মানে আমাদের বিজনেসের মধ্যে কি হয়ে থাকে, আমাদের ধরো ইনকাম আছে, ইনকাম বেশি এক্সপেন্সের থেকে, কথার কথা বলছি, তখন আমাদের কি হয়ে যাবে, প্রফিট হয়ে যায়, তাই না? কিন্তু এক্ষেত্রে আমাদের এই জিনিসগুলোকে প্রফিট বলা হয় না। যদি আমাদের ইনকাম বেশি থাকে এক্সপেন্সের থেকে, সেটাকে প্রফিট বলা হয় না, সেটাকে কি বলে, সারপ্লাস বলা হয়। কারণ এতে তো আমরা প্রফিট ওরকম ভাবে বলি না যে আমাদের লাভ কামাচ্ছি, এখান থেকে এক্সট্রা টাকা থেকে গেল, এই টাকাগুলো কি করে, পুনরায় বিনিয়োগ করা হয়, পুনরায় ইনভেস্ট করা হয় কি ওই ক্লাবের মধ্যে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করার জন্য। ঠিক আছে, তো এইখানকার মালিকানা কি হয়ে থাকে, অলাভজনক সংস্থার মালিকানা হয়ে থাকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হয়ে থাকে না, এগুলো জনসাধারণের স্বার্থে কাজ করে থাকে। এই সংস্থা সমাজের কল্যাণ, সেবা প্রদান এর প্রধান লক্ষ্য থাকে। ওকে, এবার আমরা জেনে গেলাম যে অলাভজনক সংস্থা কি হয়ে থাকে এবং অলাভজনক সংস্থার কি উদাহরণ এবং এদের উদ্দেশ্য এবং মালিকানা। কিন্তু এই যে উদ্দেশ্যটা যে এদের আছে, যে হলো সমাজ সেবা করা, কিন্তু এর জন্য তো আমাদের টাকা লাগবে। তো এরা তো কোনো বিজনেস করছে না, প্রফিট আসছে না এদের কাছে, তাহলে এরা টাকা কোথা থেকে পাচ্ছে? এই টাকাটা কোথা থেকে পাচ্ছে, এদের হলো ইনকামের সোর্স মানে উৎস, আয়ের উৎসটা চলে এবার জেনে নেওয়া যাক। তো অলাভজনক সংস্থার আয়ের উৎসগুলো কি কি, ডোনেশন, সাবস্ক্রিপশন, গ্রান্টস, ফিস এবং লেগাসিস, এইগুলো কি জেনে নেওয়া যায়। ডোনেশন মানে বুঝতেই পারছো, কোনো ব্যক্তি বা সংস্থাগুলির কাছ থেকে প্রাপ্ত অনুদান। মানে লোকে থাকে না অনেক সময় বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন চ্যারিটেবল ট্রাস্টে 1 লাখ টাকা ডোনেশন দিয়ে দিল। মানুষেরা কি নিজেদের সেবা লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কাজটা করে থাকে। সাবস্ক্রিপশন কি করে থাকে, সদস্যদের পক্ষ থেকে বার্ষিক একটা টাকা নেওয়া হয় যা সংস্থার কাজকর্মে সহায়তা করে। উদাহরণস্বরূপ কোনো ক্লাবের সংগঠনের সদস্য পদের ফি। মানে আমাদের যে কোনো একটা ক্লাব আছে, সেই ক্লাবের মধ্যে মেম্বার হয়ে থাকার জন্য আমাদের কি হয়ে থাকে, সাবস্ক্রিপশন নিয়ে থাকে। আমরা ওটিটিতে যেরকম সাবস্ক্রিপশন নিই, ওটা তো শুধু প্রফিটের জন্য, কিন্তু এইটা জাস্ট বলা হচ্ছে সাবস্ক্রিপশন, কিন্তু এই যে টাকাগুলো আসবে ক্লাবের কাছে, এই টাকাগুলো আমাদেরকে সমাজ সেবামূলক কাজে ব্যবহার করা হবে। তারপর যে গ্রান্ট, সেটা কি সরকারের বা অন্যান্য সংস্থার কাছ থেকে পাওয়া আর্থিক সাহায্য। তোমার ফিস বুঝতে পারছো, কিছু সেবার জন্য আমাদের অনেকে কি করে থাকে যে এখানে কিছু এক্সট্রা ফিস দিয়ে থাকে। ঠিক আছে, অনেক লোকেরা থাকে যে এই লোকের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য, যেরকম আমরা ডোনেশনের কথা বললাম, তারা হাসপাতাল বা কোনো ক্লাবের মধ্যে কিছু দেখালো, সেখান থেকে এক্সট্রা টাকা দিয়ে দিল, যদিও সেটা ফ্রি থাকে। ঠিক আছে, লেগেসিস কি, কোনো মৃত ব্যক্তি কি করলো, উইল করে গেল, যে সে জীবিত অবস্থায় যত অর্থ কামিয়েছে তার মৃত্যুর পর সেই অর্থগুলো ব্যবহার করা এবং তার নামে ব্যবহার করা হবে। যে মিস্টার এক্স একজন ব্যক্তি ছিল, তার নামে ব্যবহার করে সমাজসেবা করা হচ্ছে, তাতে কি তার একটা মানে মরে যাওয়ার পরও, তার মৃত অবস্থার পরও তার একটা নাম রইলো। ঠিক আছে, তার বলে লেগেসিস, বলে না, তার লেগেসি রইল। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে অলাভজনক সংস্থাগুলি আয় কোনখান থেকে হয়ে থাকে, ডোনেশন থেকে হয়ে থাকে, সাবস্ক্রিপশন থেকে হয়ে থাকে, গ্রান্টস থেকে হয়ে থাকে, ফিস, লেগেসিস এবং আরো অনেক জায়গা থেকে হয়ে যায়, কিন্তু এগুলো আমাদের মেন। ঠিক আছে, এবার আমাদের জেনে নিতে হবে ক্যাপিটাল ইনকাম, এক্সপেন্ডিচার এবং রেভিনিউ ইনকাম এবং এক্সপেন্ডিচার। ঠিক আছে, তো আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি বলা হয়ে থাকে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো এককালীন ব্যয় যা দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন বা উন্নয়নের জন্য ব্যবহার করা, যেমন পারচেজ অফ ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি, এমন ধরনের খরচা যেগুলো কি একটা বেশি টাকার হয়ে থাকে, অনেক টাকার হয়ে থাকে,
এবং সেটা কি অনেক অ্যাকাউন্টিং পিরিয়ড অবধি আমাদের চলে। মানে একটা যদি আমরা বিল্ডিং কিনে নিলাম, সেটা কি অনেক অ্যাকাউন্টিং পিরিয়ড অবধি চলবে, তাই না? অনেক বছর অবধি চলবে এবং এটা কি অনেক বেশি টাকা। তার জন্য ক্যাপিটাল মানে কি বেশি। তাহলে বেশি টাকার খরচাগুলোকে আমাদের কি বলা হয়ে থাকে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার কি? এটা ধারাবাহিক বা নিয়মিত ব্যয় যা দৈনন্দিন কাজকর্ম চালানোর জন্য ব্যবহার করা থাকে। যেরকম স্যালারি দেওয়া, রেন্ট দেওয়া, ঠিক আছে? ইউটিলিটিস, রিপেয়ার এইগুলো। তার মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো সম্পদ অর্জন করার জন্য, ঠিক আছে? একটা এককালীন ব্যয়। আর রেভিনিউ এক্সপেন্ডিচার হলো কি, যেটা নিয়মিত দৈনিক কাজকর্ম চালানোর জন্য ব্যবহার করা হয়। এবার এই টার্মগুলোকে আমি অঙ্ক করার আগে ডিসকাস কেন করে দিচ্ছি? যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে অঙ্কটা করার টাইমে, যাতে তোমরা ইজিলি অঙ্কটাকে করতে পারো। ওকে, তারপর আমাদের কি আছে? ক্যাপিটাল ইনকাম। তাই বুঝতেই পারছো, এমন ইনকাম যেগুলো কি অনেকটা এককালীন হয়ে থাকে, অনেক বেশি পরিমাণের হয়ে থাকে, ঠিক আছে? অনেক সময় ডোনেশন ফর বিল্ডিং, কোনো অ্যাসেটস এর জন্য বড় বড় ডোনেশন দিয়ে দেওয়া হয় যে একটা বিল্ডিং বানাতে হবে, আমাদের ক্লাবের একটা বিল্ডিং বানাও, ওর মধ্যে সমস্ত ক্লাবের কাজ করো। তাহলে অনেক টাকা দেওয়া হলো, ধরো 30 লাখ টাকা কেউ দিয়ে দিল, তাহলে এটা কি হিউজ একটা টাকা। মানে যেখানে বেশি টাকার ব্যাপার থাকবে সেটাই হলো আমাদের কি হয়ে যাবে? ক্যাপিটাল। ওকে, লেগেসিস মানে একজন ব্যক্তি কি অনেক অনেক টাকা কামাতে পারে, তার তো কোনো নিয়ম নেই যে এত টাকাই কামাবে। সে চাইলে 10 কোটি, 100 কোটি, 200 কোটিও কামাতে পারে এবং তারপর বলে এই টাকাগুলো সব দিয়ে দিতে। লেগেসি তো অনেক বেশি হতে পারে। ক্যাপিটাল গ্রান্টস, অনেক বড় বড় গ্রান্ট যেগুলো সরকারের তরফ থেকে দেওয়া হয়, মানে বেশি টাকার কোনো ইনকাম হলে সেটাকেই আমাদের কি বলা হয়ে থাকে? ক্যাপিটাল ইনকাম। আর রেভিনিউ ইনকাম বুঝতে পারছি, রেভিনিউ ইনকাম মানে নিয়মিত যে ইনকামগুলো হয়ে থাকে, আমরা সাবস্ক্রিপশন পেয়ে থাকি, ডোনেশন পেয়ে থাকি, ফিস পেয়ে থাকি, গ্রান্টস পেয়ে থাকি, নর্মাল যেগুলো নর্মাল ভাবে চলে থাকে। আমাদের তো একটা উপায় লাগবে না টাকা আসার জন্য, এগুলো আমরা কি সাবস্ক্রিপশনের দ্বারা নিয়ে থাকি। তুমি ক্লাবের মধ্যে থাকবে, সাবস্ক্রিপশন দাও, তাহলে কি হবে? লোকের কাছ থেকে টাকাটাও আমরা পেতে থাকবো এবং আমরা সমাজসেবামূলক কাজও করতে দেবো। কেন? আমাদের টাকা তো আলটিমেটলি লাগবে, নাহলে আমাদের সমাজসেবামূলক কাজ হবে কি করে? তার জন্য আমাদের এই জিনিসগুলো ব্যবহার হয়ে থাকে। ওকে, বোঝা গেল? তাহলে এই টার্মগুলো আমরা জেনে গেলাম। তাহলে কি কি আছে? একটা যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে এমন ধরনের খরচ যেটা হলো এককালীন করা হয়, অনেক বেশি টাকার খরচ সম্পদ আনার জন্য। আরেকটা হয়ে থাকে রেভিনিউ এক্সপেন্ডিচার, রেগুলার বেসিসে করা, স্যালারি দেওয়া, রেন্ট দেওয়া, এই সমস্ত কিছু। ক্যাপিটাল ইনকাম মানে অনেক একটা এমন একটা ইনকাম যেটা অনেকটা বেশি পরিমাণ টাকার পাওয়া যায়, যেমন বিল্ডিং এর জন্য ডোনেশন, লিগেসিস। আর হলো রেভিনিউ ইনকাম, যেটা রেগুলার বেসিসে আমাদের হতে থাকে, যেমন সাবস্ক্রিপশন, ডোনেশন, ফিস এবং গ্রান্টস। হয়ে গেল। এইবার ঘটনা হচ্ছে, আমরা তো সবই বুঝলাম যে আমাদের নন প্রফিট সিকিং অর্গানাইজেশনের কাকে বলে, এর উদাহরণ, এর উদ্দেশ্য, মালিকানা, এদের টাকা কি করে আসে। এবার এদের অ্যাকাউন্টিং এর দরকার কেন? আমরা জেনেও নিলাম কি কিরকম ধরনের এক্সপেন্ডিচার ইনকাম হয়ে থাকে। এবার এদের অ্যাকাউন্টিং এর দরকার কেন? কারণ হলো, আমার কাছে ধরো 10 টাকা আছে। এবার এই 10 টাকা আমি কি করলাম? হুট করে যেখানে সেখানে খরচা করে দিলাম। ঠিক আছে? 8 টাকা ধরো এখানে খরচা করে দিলাম। এখন 2 টাকা পড়ে রয়েছে। ঠিক আছে? তার মানে কি? আবার পরে ধরো 5 টাকার কোনো খরচা হলো। তারপর 2 টাকা খরচা করে দিলাম। ঠিক আছে? কিন্তু আমার কাছে 3 টাকার শর্টেজ পড়ে আছে। তার মানে কি? এরকম আমরা আনলিমিটেড উল্টোপাল্টা খরচা করলে হবে না। আমাদেরকে একটা প্রপার নিয়ম অনুযায়ী দেখে দুখে ভালো করে প্রপার ভাবে খরচা করতে হবে। ধরো 10 টাকা আছে, 10 টাকা এখানে 2 টাকা খরচা করলাম, তারপরে এখানে 3 টাকা, বুঝে শুয়ে খরচা করো। তার জন্য আমাদের কি, যে আমাদের যে খরচাগুলো, তার প্রপার একটা ট্র্যাক রাখতে হবে। আমাদের যে ট্রানজ্যাকশন গুলো হচ্ছে তার জন্য ট্র্যাক রাখতে হবে। তার জন্য আমাদের এই এনপিওর জন্য অ্যাকাউন্টস বানানো দরকার পড়ে, যদিও সেটা লাভ কামাক বা না কামাক। ওকে, বোঝানো গেল? এবার এখানে কি কি ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হয়ে থাকে? তো দেখো, সবার প্রথমে আমাদের হয়ে থাকে কি, রিসিটস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট। এটা আমি বাংলা ইংলিশ মিলিয়ে লিখেছি কেন? এইগুলো তোমাদের বুঝতে হবে এইভাবেই, ঠিক আছে? কেন অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে রিসিটস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট কি হয়ে থাকে? একটা কি ক্যাশ সামারি অফ অল রিসিটস অ্যান্ড পেমেন্টস ইনক্লুড বোথ রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল আইটেমস, রেকর্ড অ্যাকচুয়াল ক্যাশ ট্রানজাকশন শোয়িং ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। এটার মানে কি, এটা এমন একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মধ্যে কি হয়ে থাকে, নামই বুঝতে হতো রিসিটস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট। এটা কি একটা রিয়াল অ্যাকাউন্ট, মানে আমাদের অ্যাসেটের রুল অনুযায়ী যেরকম যেরকম আমাদের ক্যাশ অ্যাকাউন্ট হয়ে থাকে সেরকমই কিছুটা। কিন্তু এখানে কি থাকে, খালি যেন 2023-এর আমরা অঙ্ক করছি, 2023-এরও থাকবে না, 2022-এরও থাকবে, 2021-এরও থাকবে, 2020-এরও থাকবে না। সমস্ত টাইমে যত জিনিস আমার কাছে এসেছে এবং যত জিনিস আমার কাছে গেছে, সেটা হলো ক্যাপিটাল নেচারেরও হয়ে থাকুক, মানে হিউজ টাকার হয়ে থাকুক, আর যদি এটা রেভিনিউ নেচারের হয়ে থাকুক, সমস্ত কিছু এই সামারিটার মধ্যে আমাদের থাকবে, রিসিটস পেমেন্টস অ্যাকাউন্টের মধ্যে থাকবে। আমাদের যত ট্রানজাকশন হলো, যত টাকা আসলো, যত টাকা বেরিয়ে গেল, সবকিছুর একটা সামারি হলো আমাদের কি, রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। বোঝানো গেল? তাহলে এটা দেখতে কেমন হয়? এটা দেখতে হয়ে থাকে এরকম। দেখো, এখানে লেখা আছে জিএফজি ক্লাব রিসিটস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড। এখানে ডেবিট কেন? আমাদের কাছে টাকা আসলে ডেবিট এবং বেরিয়ে গেলে কি ক্রেডিট। কেন? রিয়েল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী। দেখো, ক্যাশ ব্যালেন্স পড়ে আছে, ব্যাংকে আছে এত, এটা ওপেনিং, আর হাতে আছে এত, টোটাল এত আছে। সাবস্ক্রিপশন 2020-21-এর পেজ, দেখো আমরা বানাচ্ছি কখন 22-এর, কিন্তু 20-21-এরও আছে, 21-22-এরও আছে, 22-23-এরও আছে। টোটাল পেয়েছি। এখানে স্পেশাল সাবস্ক্রিপশন পেয়েছি গভর্নমেন্ট পার্টি থেকে, কিছু আরো রিসিভ করি, লকার রেন্ট, সেল অফ ওল্ড নিউজ পেপার, এইভাবে আমাদের যা রিসিটস হয়েছে। ঠিক আছে? এভাবে আমাদের পেমেন্টসও আছে, বিভিন্ন টাইমে আমরা পেমেন্ট করেছি, পোস্টেজ, ইলেকট্রিসিটি চার্জ, ঠিক আছে, ইনভেস্টমেন্ট, অনারেরিয়াম, ঠিক আছে, এই সমস্ত করে আমাদের কি বেরোলো, আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স বেরোলো। এইটাই আমাদের কি হয়ে থাকে, রিসিটস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট। এই জিনিসটা আমাদের কাছে এখন ক্লোজিং আছে, পরের বছর 2023-এর হলো রিসিটস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট, এটা ওপেনিং চলে আসবে, মানে এরকম ভাবে চলে আসবে। ঠিক আছে? তার মানে রিসিটস এন্ড পেমেন্টস অ্যাকাউন্টে আমাদের কি হয়ে থাকে, সমস্ত ধরনের যত আমরা টাকা পয়সা পেলাম
এবং যত টাকা পয়সা দিলাম সেটা যে টাইমেরই হয়ে থাকুক না কেন, ধরো 22-এর রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্ট বানাচ্ছি, কিন্তু এখানে কি 20-21-এরও আছে, 21-22 আছে, 22-23-এরও আছে, ঠিক আছে? এইভাবে রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্ট হয়ে থাকে। ওকে, তারপর আমাদের কি বানানো হয়, এখান থেকে আমাদের বানানো হয় এই রিসিপস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট থেকে আমাদের বানানো হয় ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। এটা কি থাকে, একটা সামারি অফ রেভিনিউ, ইনকাম এন্ড রেভিনিউ এক্সপেন্সেস ফর এ পিরিয়ড। এই ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের মধ্যে কি থাকে, খালি রেভিনিউ আইটেম থাকে। কি থাকে, খালি রেভিনিউ আইটেম। রেভিনিউ আইটেম মানে রেভিনিউ ইনকাম বললাম, যেটা রেগুলার বেসিসে আমাদের হতে থাকছে, যেমন সাবস্ক্রিপশন ইত্যাদি। রেভিনিউ এক্সপেন্স এগুলো রেগুলার বেসিসে করছি, স্যালারি দেওয়া, রেন্ট দেওয়া, এইগুলো, ঠিক আছে? এইগুলো থেকে আমাদের কাটলেস করে আমাদের কি হয়ে থাকে, সারপ্লাস বা ডেফিসিট হয়ে থাকে। যদি ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিই, যদি হলে ইনকাম আমাদের বেশি হয় এক্সপেন্ডিচারের থেকে, তাহলে হয়ে থাকে আমাদের ক্ষেত্রে সারপ্লাস। আর যদি আমাদের ইনকাম যদি কম হয়, ঠিক আছে, এক্সপেন্সের থেকে, তাহলে আমাদের হয়ে থাকে কি, ডেফিসিট। যদি আমাদের এক্সপেন্স বেশি হয়ে যায় এবং ইনকাম কম হয়ে যায়, তখন আমাদের এখানে কি হয়ে থাকে, ডেফিসিট হয়ে থাকে, ঠিক আছে? আর এটা কি একটা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আমাদের রিফ্লেক্ট করে এনপিওর। এখানে তো আমরা কি প্রফিট বা লস কামাচ্ছি না, এখানে আমরা প্রফিট বা লস এই কথাটা ইউজ করবো না, কেন আমাদের মুনাফার উদ্দেশ্যে আমরা করছি না। আমাদের কাছে এত খরচা করেছিলাম, ঠিক আছে, এবং এত টাকা বেঁচে আছে, তাহলে আমাদের কাছে কি হবে, সারপ্লাস হয়ে যাবে। আমাদের বেশি খরচা হয়ে গেছে, টাকা বেঁচে নেই, তাহলে আমাদের কি হয়ে যাবে, ডেফিসিট হয়ে যাবে। ব্যাপারটা বোঝানো গেল? তাহলে এইভাবে আমাদের হয়ে থাকে। এবং এইটা কেমন কি ফর্মা হয়ে থাকে, প্রোফর্মা কেমন কি হয়ে থাকে, সেইটা আমরা কি নিজেরা বানাবো। আমি তো এটার কোনো আমি প্রোফর্মা দেখাইনি, আমরা নিজেরা বানাবো, এইটাই আমাদের অঙ্ক। আমি পরে আসছি এটাতে। তারপর আমাদের কি হয়ে থাকে, ব্যালেন্স শিট। এর মধ্যে কি সমস্ত অ্যাসেটস এবং লাইবিলিটিস থাকে, যেরকম আমাদের নর্মাল ব্যালেন্স শিট হয়ে থাকে। দেখতে পাচ্ছ ব্যালেন্স শিট এখানে দেওয়া আছে অ্যাজ অন March 31 মার্চ 2021 লাইবিলিটিস আছে। এখানে ক্যাপিটাল বলা হয় না, কি বলে, ক্যাপিটাল ফান্ড। কেন, এটা একটা বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, বিশেষ উদ্দেশ্য, ঠিক আছে? ফান্ড মানে কি, বিশেষ একটা উদ্দেশ্যে ব্যবহার করা হয়। কেন, আমাদের ক্যাপিটাল যদি নর্মাল থাকতো, এটার সাথে কি প্রফিট অ্যাড হয়ে যেত, কিন্তু দেখো এখানে সারপ্লাস বলেছে। মানে নর্মাল সমস্ত জিনিস অ্যাকাউন্টেন্সিরই রুল ফলো হচ্ছে, কিন্তু নামগুলো এক্ষেত্রে আলাদা। কেন, এটা আমরা প্রফিটের উদ্দেশ্যে কিছু করছি না, ঠিক আছে? সারপ্লাস এখানে কি প্রফিট হয়ে যেত, তারপরে যা যা এসেছে জিনিসপত্র, এখানে লাইবিলিটিস যা আছে, অ্যাসেট যা আছে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের ব্যালেন্স শিট তৈরি হয়। বোথ সাইড মিলে গেছে। ওকে, এবার আমাদের কি বানাতে হবে, আমাদের টাস্ক কি, আমাদের টাস্ক হলো রিসিটস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের কি বানাতে হবে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানাতে হবে। বোঝানো গেল? এইটা হলো আমাদের কি এক্সামের জন্য করতে হবে, এবং এটাতে আমাদের কি 5 নাম্বার থাকবে। তাহলে রিসিটস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানাতে হবে। স্যার ব্যালেন্স শিট বানাতে হবে ফাইনাল অ্যাকাউন্টসের মতো? না, ব্যালেন্স শিট ইত্যাদি কিচ্ছু বানাতে হবে না, খালি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানাতে হবে। ওকে, তো এইটা বানানোর আগে আমাদের আরো কিছু জিনিস আগে জেনে নিতে হবে। ওকে, তো সবার প্রথমে আমাদের জানতে হবে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং কি। তো এইগুলোর ভিডিও আমার ফার্স্ট সেমেও আছে, সেখানেও তোমরা চেক করতে পারো অ্যাকাউন্টেন্সি প্লেলিস্টে। তবু এখানে আমি বলে দিচ্ছি, এটি একটি হিসাব পদ্ধতি যেখানে আয় ও ব্যয় সেই সময় রেকর্ড করা হয় যখন সেগুলো উপার্জিত বা ঘটছে, ঠিক আছে? নগদ লেনদেন কখন হচ্ছে তা দেখে না। মানে এটার মানে কি বোঝাতে চাইছে, এখানে আমরা রিসিটস এন্ড পেমেন্টস এ দেখো, রিসিটস এন্ড পেমেন্টস অ্যাকাউন্টে আমরা কি করেছিলাম, আমরা রিসিটস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট কখনের বানাচ্ছি, আমরা বানাচ্ছি 31 মার্চ 2022, এই টাইমের বানাচ্ছি তো, 31 মার্চ 2022 এই টাইমের বানাচ্ছি। কিন্তু আমরা দেখো এখানে কি 2020-21-এরও সাবস্ক্রিপশন নিয়ে রেখেছি, 22-23-এরও নিয়ে রেখেছি, 21-22-এর তো আছে। তো এখানে কি এক টাইমের বানাচ্ছি, কিন্তু বিভিন্ন টাইমের জিনিস আমাদের নেওয়া আছে। তার মানে এটা কি ক্যাশ বেসিস ফলো করছে। এটা কি বেসিস ফলো করছে, ক্যাশ বেসিস ফলো করছে। এটার মানে কি, আমাদের কাছে খালি টাকা আসা নিয়ে কথা। আমাদের ধরো একটা ক্যাশ বাক্স আছে, বাক্সের মধ্যে টাকা আসলো এবং টাকা বেরিয়ে গেল, যে টাইমেরই হোক না কেন। তো এইটা রিসিটস এন্ড পেমেন্টস এখন এই জিনিসটা ফলো করে। কিন্তু ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের মধ্যে কি হবে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার কি অ্যাক্রুয়াল বেসিস ফলো করে। যেই টাইমের আমরা অ্যাকাউন্ট বানাচ্ছি, যেই টাইমের অ্যাকাউন্ট হচ্ছে, সেই টাইমেরই জিনিসকে আমরা, সেই টাইমের জিনিস কি করব, কনসিডার করব, সেই টাইমের জিনিসই নেব, সেই টাইমের জিনিসই আমরা নেব। বোঝা গেল? তার মানে কি, এখানে যদি 2023-এর আমরা অ্যাকাউন্ট বানাচ্ছি, তার মানে 2023-এরই জিনিসপত্র নেব। আর যদি 2021 থাকে, ঠিক আছে, 2022 থাকে, এগুলো কি করবো, আমরা হাটিয়ে দেবো, কি বাদ দিয়ে দেবো। ব্যাপারটা বোঝা গেল? তার মানে অ্যাক্রুয়াল বেসিস হলো এমন একটি অ্যাকাউন্টিং এর বেসিস, যেখানে যেই পিরিয়ডের আমরা অ্যাকাউন্টিং করছি, সেই পিরিয়ডেরই জিনিসপত্র কনসিডার করব এবং তার আগে বা পরে জিনিসপত্র হাটিয়ে দেবো। যেরকম আমরা ফাইনাল অ্যাকাউন্টসে করেছিলাম, ফাইনাল অ্যাকাউন্টসে কি করতাম, আমরা বাদ দিয়ে দিতাম না, যে প্রিপেড মানে এটা আমাদের এখনের নেই, সেগুলো বাদ দিয়ে দিতাম। তার মানে কি, যেগুলো আমাদের আগের এবং পরের, সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, খালি যেই ইয়ারের অ্যাকাউন্টিং করছি সেই ইয়ারের জিনিসটাকে আমরা কনসিডার করবো। ঠিক আছে, এটা হলো একটা সিম্পল ব্যাপার। ওকে, এবার এটা করার আগে আমাদের আরো কিছু টার্ম জেনে নিতে হবে। কি কি টার্মস আছে, সবার আগে জানতে হবে অ্যাক্রুড, এরিয়ার্স, আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, এগুলো না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু আমাদের বেসিকটা আগে জেনে নিতে হবে। এই তিনটেরই মানে হলো অ্যাক্রুড, এরিয়ার, আউটস্ট্যান্ডিং। এই তিনটেরই মানে হলো কি, আউটস্ট্যান্ডিং মানে বাকি আছে, বাকি আছে, যা বাকি আছে, সেটা ইনকামও হতে পারে, সেটা আমাদের এক্সপেন্সও হতে পারে।
ঠিক আছে, তার মানে আমি কি বললাম, অ্যাক্রুড, এরিয়ার্স এবং আউটস্ট্যান্ডিং। যখনই তিনটে দেখবো তখন এটার মানে হলো আউটস্ট্যান্ডিং, মানে যা বাকি আছে। আউটস্ট্যান্ডিং মানে আউটস্ট্যান্ডিং, হ্যাঁ আউটস্ট্যান্ডিং মানেই তো আউটস্ট্যান্ডিং, মানে যা বাকি আছে, মানে যা পেমেন্ট করা আমাদের আসা বাকি আছে। সেটা ইনকামও আমাদের বাকি থাকতে পারে, কিছু টাকা আসা বাকি আছে, কিছু এক্সপেন্সও আমাদের বাকি থাকতে পারে। মোট কথা অ্যাক্রুড, এরিয়ার, আউটস্ট্যান্ডিং মানে আমাদের যা বাকি আছে। দেখো এখানে একটু বলেছে আর্ন বাট নট ইয়েট রিসিভড অর পেড, মানে বাকি আছে। এরিয়াস মানে ডিউ বাট নট ইয়েট সেটেলড। আর আউটস্ট্যান্ডিং মানে এক্সপেক্টেড বাট নট ইয়েট রিসিভড অর পেড, মানে কি সমস্ত জিনিস বাকি আছে, ইনকামও বাকি থাকতে পারে এবং এক্সপেন্ডিচারও বাকি থাকতে পারে। আর প্রিপেড মানে যেটা আমি আগে পেড করে দিই, অ্যাডভান্স দিয়ে দিয়েছি, অ্যাডভান্সে পেমেন্ট করে দিয়েছি। প্রিপেড মানে কি অ্যাডভান্সে ফর ফিউচার পিরিয়ডস এর জন্য, মানে সামনের সময়ের জন্য আমরা অ্যাডভান্স দিয়ে দিই। তার মানে কি মনে রাখবে, প্রিপেড মানে সিম্পল কথা হলো অ্যাডভান্স, ঠিক আছে। এবং আমাদের অ্যাক্রুড, এরিয়াস, আউটস্ট্যান্ডিং যখনই দেখবে যা বাকি আছে, এটা ইনকামের ক্ষেত্রেও হতে পারে এবং এটা আমাদের এক্সপেন্সের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। আর্ন মানে এখনো আমি রিসিভ করিনি। এই তিনটে জিনিস মোটামুটি আমাদের জানতে হবে। অ্যাক্রুড, এরিয়াস, আউটস্ট্যান্ডিং মানে বাকি আছে, প্রিপেড মানে অ্যাডভান্স, আর্ন মানে এখন আমি রিসিভ করিনি, ঠিক আছে। আমাদের ফার্স্ট অঙ্কতে পৌঁছানোর আগে আমাদের কিছু জিনিস আগে মাথায় নিয়ে নিতে হবে। সেটা কি, কি পয়েন্টস টু বি নোটেড when প্রিপেয়ারিং দি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। এখন কি, এক নম্বর অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং হবে, মানে যেই টাইমের অ্যাকাউন্টিং করছি সেই টাইমের আইটেমই খালি নেবো, আদার্স টাইমের জিনিস বাদ দিয়ে দেবো। খালি কি রেভিনিউ আইটেম নেবো, মানে ক্যাপিটাল আইটেম গুলোকে আমরা কি করবো, লেস করে দেবো। মানে ক্যাপিটাল ইনকামও হতে পারে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারও হতে পারে, অনেক বেশি টাকার ইনকাম, অনেক বেশি টাকার এক্সপেন্ডিচার বাদ দিয়ে দেবো, ঠিক আছে। দেখো এখানে বলছি এক্সক্লুড ক্যাপিটাল আইটেম। আর যদি সারপ্লাস হয় কখন বলো, যদি ইনকাম বেশি হয় এক্সপেন্ডিচারের থেকে, আর ডেফিসিট কখন হবে, এক্সপেন্ডিচার বেশি হবে ইনকামের থেকে, ঠিক আছে। তো এই জিনিসটাকে নিয়ে আমাদের কি করতে হবে, টোটাল অঙ্কটাকে করতে হবে। তো আমরা ফার্স্ট অঙ্কটা করতে যাচ্ছি। তো এবার আমরা একটা অঙ্ক নিয়ে নিচ্ছি, কি বলেছে, ফলোইং ইজ দ্য রিসিট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ XYZ ক্লাব for the year ended 31st December 2019. Prepare the income and expenditure account. কি বলে দিয়েছে, রিসিট এন্ড পেমেন্টস এর মধ্যে দেখো রিসিটস দেওয়া আছে, ব্যালেন্স বিডি ওপেনিং ব্যালেন্স 6,000 টাকা, সাবস্ক্রিপশন দেওয়া আছে 18, 19 1000 আর 9,000। আমরা বলেছিলাম যেই টাইমেরই হয়ে থাকুক না কেন, রিসিটস এন্ড পেমেন্টস অ্যাকাউন্টে বিভিন্ন টাইমের জিনিসপত্র আছে। ডোনেশন বলে দিয়েছে, এন্ট্রেন্স ফিস বলে দিয়েছে, ব্র্যাকেটে লেখা আছে টু বি ক্যাপিটালাইজ, এই জিনিসটা আমরা পরে দেখছি। স্পোর্টস ইকুইপমেন্ট আছে 6,000 টাকা, স্যালারিস অ্যান্ড ওয়েজেস আছে 4,000 টাকা, অফিস এক্সপেন্সেস 500 টাকা, ইলেকট্রিক চার্জেস 500 টাকা, টেলিফোন চার্জেস 800 টাকা এবং ক্লোজিং ব্যালেন্স কত আছে 8,200 টাকা, টোটাল 20,000। তারপর এদিকে অ্যাডিশনাল ইনফরমেশন মানে অ্যাডজাস্টমেন্ট আছে। ইন 2019 সাবস্ক্রিপশন ফর 2020 ওয়াজ রিসিভ 2,000, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 500, আউটস্ট্যান্ডিং স্যালারিস এন্ড ওয়েজেস 2,000, ডেপ্রিসিয়েশন 10% অন স্পোর্টস ইকুইপমেন্ট, এটা আছে। তো এই অঙ্ক করার আগে আমাদের কি করতে হবে, আমাদের আগে ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের ফরম্যাটটা দেখে নিতে হবে এবং এটাকে বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে উপরে কি লিখবো, ইন দ্য বুকস অফ XYZ ক্লাব ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডে, যেই টাইমের বোঝে 31st March 2019, ঠিক আছে। এটা একটা নমিনাল অ্যাকাউন্ট, তার জন্য এখানে হলো এক্সপেন্ডিচার আমাদের কি হবে, ডেবিট সাইডে হচ্ছে, ঠিক আছে। এবং ইনকাম আমাদের কি হচ্ছে, ক্রেডিট সাইডে। এখানে কি করে, এক্সপেন্ডিচার দুটো অ্যামাউন্টের ঘর, ইনকাম দুটো অ্যামাউন্টের ঘর, এইভাবে বানিয়ে নিতে হবে সবার প্রথমে। হয়ে গেল বানানো। এবার আমাকে কি করতে হবে, আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট শিখিয়েছিলাম, ফাইনাল অ্যাকাউন্টে কি বলেছিলাম, অ্যাডজাস্টমেন্টগুলোকে পড়ে নিয়ে সেগুলোর পাশে দাগ দিতে। তাহলে দেখো এখানে প্রথমে কি আছে, ইন 2019 সাবস্ক্রিপশন, তারপর দুয়েরটা আছে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, মানে সাবস্ক্রিপশন রিলেটেড কিছু ব্যাপার আছে, তার জন্য সাবস্ক্রিপশনে আগে দাগ দেবো, দাগ দিয়ে দিলাম। তারপর কি আছে, আউটস্ট্যান্ডিং স্যালারিজ এন্ড ওয়েজেস, স্যালারিজ এন্ড ওয়েজেসে আমরা দাগ দিয়ে দেবো। তারপর আমাদের কি ছিল, ডেপ্রিসিয়েশন 10% অন স্পোর্টস ইকুইপমেন্ট, এটার মধ্যে আমরা দাগ দিয়ে দিলাম, ওকে। এবার আমরা কি জানি, আমরা ফাইনাল অ্যাকাউন্টসে দেখেছিলাম যেই আইটেমগুলোর পাশে দাগ দেওয়া থাকবে সেগুলোকে আমাদের কি করতে হবে, ইনার কলামে লিখতে হবে। যে অ্যামাউন্টে যে এটা, এই যে ইনার কলাম, এটার মধ্যে লিখতে হবে। আর যেগুলোর মধ্যে দাগ দেওয়া নেই সেগুলোকে আমরা আউটারে পাঠিয়ে দেবো, ঠিক আছে। সিম্পল ব্যাপার। তাহলে লেখা স্টার্ট করি। তো সবার প্রথমে এখানে কি আছে, পেমেন্ট দিয়ে স্টার্ট করি। আর একটা কথা বলি দিই, এখানে যে রিসিটসের যে আইটেমগুলো আছে সেইগুলো কি ইনকামের সাইডে যাবে, এবং পেমেন্টসের যে আইটেমগুলো আছে আমাদের কি যাবে, এক্সপেন্ডিচারের সাইডে যাবে। এবার ঘটনা হচ্ছে কি, সব আইটেম কি আমাদের চলে যাবে না, আমাদের ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স এই দুটো জিনিস যাবে না আমাদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে। আর যে কোনো পরিমাণের ক্যাপিটাল আইটেম, ঠিক আছে, আমি আগেও বলে দিচ্ছি ক্যাপিটাল আইটেম যাবে না। এবং অ্যাসেট পারচেস, ঠিক আছে, অ্যাসেট বা কোনো প্রকার অ্যাসেট যদি পারচেস করা হয় সেইগুলো আমাদের কি হবে, এইখানে যাবে না, ঠিক আছে। তো এটা ক্লিয়ার, তার মানে কোনো ক্যাপিটাল আইটেম আমরা নেব না, সমস্ত রেভিনিউ আইটেমকে নেব, মানে যেগুলো রেগুলার বেসিসে হয়ে থাকছে, সেটা ইনকামও হতে পারে এবং খরচাও হতে পারে, এক্সপেন্ডিচারও হতে পারে, ঠিক আছে। এবং আমাদের কি আছে, যত অ্যাসেট আমাদের আছে সেইগুলো আমরা নেব না, অ্যাসেট পারচেস বা এগুলো ইত্যাদি কিছু নেবে না, এগুলো কারণ সব ব্যালেন্স শিটে আমাদের যাবে, ওকে। তো সবার প্রথমে দেখো আমাদের কি আছে, স্পোর্টস ইকুইপমেন্ট আছে 6,000 টাকা। এবার এই জিনিসটার পাশে দাগ আছে, এটাকে আমরা কি ইনার কলমে লিখবো,
ঠিক আছে, এটা পেমেন্ট সাইড মানে এক্সপেন্ডিচার সাইডে লিখবো। এবার ঘটনা হচ্ছে এই স্পোর্টস ইকুইপমেন্ট কি আমরা নেবো না, কারণ এটা একটা অ্যাসেট আছে, কিন্তু এর পাশে একটা দাগ আছে। এটার পেছনে দাগটা কি ছিল? ডেপ্রিসিয়েশনে ছিল। ডেপ্রিসিয়েশনটা আমরা কনসিডার করবো এক্সপেন্স হিসাবে, এক্সপেন্ডিচার হিসাবে, কিন্তু এইটাকে নেবো না। তো যখন এটা বার করবো তখন আমরা দেখবো। তারপর কি আছে? স্যালারিজ এন্ড ওয়েজেস, এটা আসবে। হ্যাঁ, এটা আসবে। এটা 4000 টাকা আছে, এটাকে আমরা ইনার কলামে লিখবো। তো এখানে দেখো এক্সপেন্ডিচার, স্যালারিজ এন্ড ওয়েজেস 4000 টাকা ইনারে লিখেছি। এবার এখানে অ্যাডজাস্টমেন্ট গুলো করেছি সেটা পরে, আগে আমরা যেরকম নর্মাল অঙ্ক করি এটাকে ইগনোর করো এখন। ঠিক আছে, লিখে দিলাম। তারপর আমাদের কিছু অফিস এক্সপেন্স, এর পাশে দাগ নেই 500 টাকা, ইলেকট্রিক চার্জেস এর পাশে দাগ নেই 500 টাকা, এবং টেলিফোন চার্জেস এর পাশেও দাগ নেই 800 টাকা। এগুলোকে সব আমরা কি করবো? আউটারে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এক্সপেন্ডিচার সাইডে অফিস এক্সপেন্সে একদম আউটারে 500, ইলেকট্রিক চার্জেস 500, টেলিফোন চার্জে 800 হয়ে গেল। তারপর আমাদের কি আছে? ব্যালেন্স বিডি তো আসবে না, রিসিটসের সাইড, এগুলো ইনকামে যাবে। সাবস্ক্রিপশন, এবার দেখো এখানে কি আছে? 18 আছে, আর এটা কি আছে? 19 আছে। ঠিক আছে, এখান থেকে আমরা কোনটা নেব? এখান থেকে আমরা সবসময় যেই টাইমের আমাদের সাবস্ক্রিপশনটা আছে, কিছু বাদ দিতে হবে না। যে আমি বলেছিলাম যে আমাদের এখানে 18 সালের জিনিস বাদ চলে যাবে, এই 24 লেস টেস করার কিছু দরকার নেই। ডাইরেক্ট আমরা কি করবো? যেই টাইমের আছে সেই সাবস্ক্রিপশনটাকে নিয়ে নেবো। তার মানে অটোমেটিক্যালি এটা বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের সিম্পল ঘটনা, যেই টাইমের অঙ্কটা থাকবে, তো এখানে আছে 19-এ, তো যেটা আমাদের রিসিপশন পেমেন্টে থাকবে সেই পার্টে সাবস্ক্রিপশনটা নেবে। যদি টোটাল সাবস্ক্রিপশন থাকে, কোনো টাইম পিরিয়ড বলা থাকে না, তো টোটালটা নেবো, নিয়ে তারপর অ্যাডজাস্টমেন্ট করবো। ঠিক আছে, 19-এরটা নেবে। 19-এরটা কি আউটারে লিখবো নাকি ইনারে লিখবো? ইনারে লিখবো, কারণ এটাকে এখনো কাজ করতে হবে, কারণ এর আগে দাগ আছে। তাহলে 2019 লিখে ফেললাম। এখানে সাবস্ক্রিপশন 9000 টাকা লিখে ফেললাম। তারপর আমাদের কিছু ডোনেশন, ডোনেশনে দাগ নেই, তাহলে এটাকে আমাদের কি বাইরে একদম পাঠিয়ে দেবো। দেখো ডোনেশন 2000 টাকা বাইরে আছে। তারপর আমাদের কিছু এন্ট্রেন্স ফিজ আছে। এন্ট্রেন্স ফিজ বলছে টু বি ক্যাপিটালাইজড। এই কথাটার মানে কি? এরকম না, আমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকবে যে এইটাকে ক্যাপিটালাইজড করে দাও, এইটাকে হলো রেভিনিউ হিসাবে ধরো। আমরা কি জানি? যে কোনো আইটেম রেভিনিউর থাকলে, সেটা ইনকাম হোক বা এক্সপেন্স, এইটাকেই আমরা কনসিডার করব। কিন্তু যদি ক্যাপিটালাইজ থাকে, মানে ক্যাপিটাল হিসাবে গণ্য করা হয়, ক্যাপিটাল এক্সপেন্স বা ক্যাপিটাল ইনকাম হিসাবে, তাহলে সেটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে আমাদের কিছু বলা না থাকলে এটাকে আমরা নিয়ে নিতাম, কিন্তু এখানে দেখো বলে দিয়েছে ব্র্যাকেটে টু বি ক্যাপিটালাইজ, তার জন্য এটাকে পুরো আমাদের কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে, এটাকে আনতে হবে না। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক হলো যেটা পোস্টিং করা হয়ে গেল, স্যালারি হয়েছে 4000, অফিস এক্সপেন্স 500, ইলেকট্রিক চার্জের 500, টেলিফোন চার্জে 800, এবং সাবস্ক্রিপশন 9000, ডোনেশন এখানে আছে। এবার আমরা অ্যাডজাস্টমেন্টে দেখবো কি বলেছে। ইন 2019 সাবস্ক্রিপশন ফর 2020 ওয়াজ রিসিভ 2000 টাকা। এবার আমরা কি বলেছি? আমরা বলেছি এটা কোন বেসিসে চলে? এটা অ্যাক্রুয়াল বেসিসে চলে। কোন বেসিসে? অ্যাক্রুয়াল। অ্যাক্রুয়াল মানে যেই টাইমের জিনিস সেই টাইমে নিতে হবে। ধরো এটা 2019-এর জিনিস, এই রিসিপশন পেমেন্টস এর মধ্যে 2019, 18, 17 থাকতে পারে, কিন্তু এটা 2019-এর জিনিস, এর মধ্যে যদি 2018-র কিছু থাকে সেটাকে হাটিয়ে দিতে হবে, 2017-র থাকে হাটিয়ে দিতে হবে, 2020-র থাকে হাটিয়ে দিতে হবে। মানে যেইগুলো এই 2019-এর না, সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে, আর যেগুলো 2019 সেগুলোকে ইনক্লুড করতে। তাহলে বলে এখানে 2019-এ 2020 সাবস্ক্রিপশন আমরা পেয়ে গেছি, মানে কি অ্যাডভান্স আগে পেয়ে গেছি। তাহলে এখানে কি করতে হবে? এখানে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে কি করেছি? লেস রিসিভড ইন অ্যাডভান্স 2020 কত? 2000, এটা বাদ দিয়ে কত? 7000 আসলো। তাহলে ব্যাপারটা কি বলেছিল? ব্যাপারটা বলেছিল এখানে যে 19 সালে আমরা এতগুলো পেয়েছি, এতগুলো 19 সালে টাকা পেয়েছি, তো এইটাকে আমরা কনসিডার করলাম, নিয়ে বসিয়ে দিলাম 9000 টাকা। তার মধ্যে এবার অ্যাডজাস্টমেন্টে বলে দিয়েছে 20 সালের থাকতে পারে, 17 থাকতে পারে, 18, ওইগুলো যা বলে দেবে সেগুলোকে বাদ দিয়ে দেবে। যদি বলে 19-এর কিছু আইটেম আছে সেটা ইনক্লুড করতে হবে, তখন আমরা অ্যাড করে দেবো। তার জন্য 20 বলেছিল বলে এটা আগে, তার জন্য এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। টোটাল পেয়েছিলাম 9000, তার মধ্যে কিছুটা 20 ছিল, তার জন্য আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, সিম্পল ঘটনা। আমাদের যেই টাইমের সেই টাইমেরই নিতে হবে, অন্য টাইমের গুলোকে হাটিয়ে দিতে হবে। তাহলে 7000 টাকা এসে গেল। তারপর আমাদের কি বলছে? আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 500 টাকা। ঠিক আছে, এখানে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং কত আছে? আমাদের 500 টাকা। তাহলে এটাকেও আমাদের কি করতে হবে? অ্যাড করতে হবে। এখানে দেখো একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হতো আমি পিডিএফটা বানানোর টাইমে। তাহলে এখানে কি করতে হবে? আবার একটা সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং আছে। ঠিক আছে, এখানে 500 টাকা আমাদের কি করে দিতে হবে? অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল কত চলে আসবে? 7500 হয়ে যাবে। এই জায়গাটার ভ্যালু কত এসে যাবে? 7500। কেন? এখানে স্যার কিছু বলেনি, কিছু বলেছে এই টাইম ওই টাইমে, তাহলে আমরা কি ভেবে নেবো? আউটস্ট্যান্ডিং মানে কি বলেছিলাম? যা বাকি আছে, তার মানে আমরা ভেবে নেবো সেটা এই টাইমেরই আছে 500 টাকা। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? 7500। ওকে, এখানে একটা মিস হয়ে গেছিল আমার। তারপর কি বলেছে? আউটস্ট্যান্ডিং স্যালারিজ এন্ড ওয়েজেস 2000 টাকা। তাহলে 2000 টাকা আউটস্ট্যান্ডিং স্যালারিজ এন্ড ওয়েজেস আছে। তাহলে 4000 টাকা আমাদের স্যালারিজ এন্ড ওয়েজেস ইনারে লিখেছিলাম, আউটস্ট্যান্ডিং মানে বাকি আছে, আমাদের কি করতে হবে? অ্যাড করতে হবে 2000 টাকা। বলে দেয়নি কোন টাইমে, 18, 17, 19, 20 কিছু বলে দেয়নি, তার মানে আমরা কারেন্ট ইয়ারেরই ভাববো। তাহলে 2000 টাকা অ্যাড করে কত হয়ে গেল? 6000 টাকা হয়ে গেল। তারপর আমাদের কি আছে? ডেপ্রিসিয়েশন 10% অন স্পোর্টস ইকুইপমেন্ট। তাহলে বলেছে 10% ডেপ্রিসিয়েশন, তাহলে স্পোর্টস ইকুইপমেন্ট কত? 6000 টাকা। 6000-এর আমাকে কি করতে হবে? দেখ এখানে কিছু অ্যামাউন্টও ভুল আছে, এখানে আমাদের কি আছে? 6000, এখানে কি করে দিতে হবে? 6000-এর 10% কত? 600 টাকা এখানে নিতে হবে। ঠিক আছে, তারপর এটাকে আমাদের কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে। হয়ে গেল সব কটার এন্ট্রি করা আমাদের। তো আমাদের এখানে কত? 9500 টাকা হয়ে গেল। ঠিক আছে, 9500 টাকা টোটালে আসলো, এবং 9500 থেকে আমাকে কত? 6500, 500 কত? 7000,
800 আর 600 কত 1400, মানে 8400 বাদ দিতে হবে। তাহলে আমাদের কাছে কত পড়ে থাকবে? 1100 টাকা পড়ে থাকবে। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখো এখানে আমাদের কি ছিল? ইনকাম। তাহলে ইনকাম বেশি আছে কার থেকে? এক্সপেন্সের থেকে। তাহলে এখানে আমাদের কম বেরিয়েছে, তার জন্য আমাদের এক্সপেন্সটা কম আছে, তাই এক্সপেন্সটাকে ফিল করতে হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো? সারপ্লাস। আর ব্র্যাকেটে কি লিখে দেবো? এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কি করতে হবে? অঙ্কগুলোকে করতে হবে। আমাদের সিম্পল ঘটনা, আমাদের আগে পড়ে নিতে হবে কি আছে আইটেমগুলো, সেগুলোকে দেখে নিতে হবে। এখান থেকে ক্যাপিটাল আইটেমগুলো অ্যাসেট এবং অ্যাসেট পারচেজ এগুলোকে হাঁটিয়ে দিতে হবে, ক্লোজিং এবং ওপেনিং ব্যালেন্স হাঁটিয়ে দিতে হবে। তারপর আমাদের অ্যাডজাস্টমেন্টগুলোকে পড়তে হবে, সেই অনুযায়ী মার্ক করতে হবে, সেগুলি ইনারে রাখবো নাকি আউটারে। ঠিক আছে, এবং ডেপ্রিসিয়েশন থাকলে সেই ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, এবং এখানে সব পেমেন্টসের আইটেম সব আমাদের এক্সপেন্ডিচারে যাবে, এবং ইনকামের আইটেমগুলো মানে রিসিটসের আইটেমগুলো সব আমাদের ইনকামে যাবে। তারপর আমাদের কি করতে? অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যেই ইয়ারের জিনিস সেই ইয়ারেই নিতে হবে, তার আগের বা পরের থাকলে বাদ দিয়ে দিতে হবে, এবং যদি সেই ইয়ারের থাকে সেটাকে ইনক্লুড করার জন্য অ্যাডও করতে হবে। ঠিক আছে, যেমন আউটস্ট্যান্ডিং মানে বাকি আছে সেগুলোকে অ্যাড করে দিতে হবে, যদি কিছু না বলা থাকে সেই ইয়ারেরই ধরে অ্যাড করব, এবং ডেপ্রিসিয়েশন করবো, তারপর বার করবো। যদি আমাদের এক্সপেন্ডিচার বেশি হয়, মানে এক্সপেন্ডিচারে কোনো গ্যাপ না সৃষ্টি হয়, তাহলে হলো আমাদের তখন হলো ডেফিসিট হয়ে যাবে। কিন্তু যদি ইনকাম বেশি এবং এক্সপেন্ডিচারে গ্যাপ সৃষ্টি হয়, এখানে আমাদের যেরকম হয়েছে 1100 টাকার, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? আমাদের এখানে সারপ্লাস হয়ে যাবে। আর এখানটা আমরা কি 9500 লিখে দেবো। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের ফার্স্ট অঙ্কটা। ওকে, তো এবার আরেকটা অঙ্কতে কি বলেছে? ফলোইং ইজ দি রিসিটস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট অফ পিকিউআর ক্লাব ফর দি ইয়ার এন্ডেড 31 মার্চ 2024। প্রিপেয়ার দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানাতে বলেছে। ঠিক আছে, এবার এখানে দেখো রিসিটসের আইটেম দেওয়া আছে, এবং হলো আমাদের পেমেন্টসের আইটেম দেওয়া আছে, এবং অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। এবার অ্যাডজাস্টমেন্টে একটা বিশেষত্ব আছে। এবার কি আছে দেখো, এখানে সাবস্ক্রিপশনের পার্টটায় দেখো এখানে একটা 1/4/2023 বলা আছে, 31/3/2024 বলা আছে। এবার অ্যাডভান্সের ক্ষেত্রে আমাদের বলা আছে 1/4/2023, 31/3/2024। আর তো এগুলো ইকুইপমেন্ট বা বিল্ডিং রিলেটেড যা আছে আছে। এবার ঘটনা হচ্ছে আমরা এতক্ষণ দেখছিলাম কি 2019-এর জিনিস, 20-র জিনিস এইভাবে দেখছিলাম, কিন্তু এখানে দেখো একটা ডেট আছে 1/4, আবার একটা আছে 31, দুটো দুটো ডেটের আছে। ঠিক আছে, তো এই পার্টটাকে করার আগে মানে এই অঙ্কটাকে আমাদের করার আগে আগে আমাদের এই সাবস্ক্রিপশনের কনসেপ্টটাকে বুঝে নিতে হবে। তো চলো এটা আগে বুঝে নেওয়া যাক। তো দেখো আমাদের এনপিও কি অ্যাক্রুয়াল বেসিসে হয়ে থাকে, মানে যে ইয়ারের জিনিস সেই ইয়ারে নিতে হবে, আর যদি অন্য ইয়ারে থাকে এক্সক্লুড করে দিতে হবে। তো সেক্ষেত্রে অনেকগুলো টাইমের মানে একটা ডেট আছে 1/4/23 কথার কথা বলছি, আবার আছে 31/3/24। তো এরকম বিভিন্ন টাইমের জিনিস থাকলে সেটা কি করে অ্যাডজাস্ট করে যেই ইয়ারের জিনিস সেই ইয়ারে আনতে হবে। তো সর্বপ্রথম আমাকে জানতে হবে কি সাবস্ক্রিপশন ক্যালকুলেশন আমি লিখেছি, এক্ষেত্রে যে কোনো ইনকাম বা যে কোনো এক্সপেন্ডিচার, স্যালারিও বলতে পারো, সব এই ফরম্যাটেই ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, সাবস্ক্রিপশন কি হয়ে গেল? একটা ইনকাম, আর এক্সপেন্ডিচার ও স্যালারি, তো সেক্ষেত্রে এইভাবেই হবে। তাহলে এই ক্ষেত্রে কি আছে? সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং দ্য ইয়ার, মানে যেই টাইমের আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার বানাচ্ছি সেই টাইমের সাবস্ক্রিপশন আমরা লিখে ফেলবো সর্বপ্রথম যা পেয়েছি। তারপর আমরা কি অ্যাড করব? দুটো আইটেম, লেস করব দুটো আইটেম, জলের মতো সিম্পল ব্যাপার। কি করব? আউটস্ট্যান্ডিং ক্লোজিংটাকে অ্যাড করব, এবং ডিসিপ্লিন অ্যাডভান্স ওপেনিংটাকে অ্যাড করব। তাহলে ক্লোজিং এবং ওপেনিং বলতে কি বোঝায়? যে একটা ডেট দেওয়া থাকবে 1/4/2023, তারপর একটা দেওয়া থাকবে ধরো 31/3/2024, মানে কি একটা শুরুর ডেট এবং শেষের ডেট দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রে দেখো, তো এই ক্ষেত্রে দেখো 1/4/2023 ছিল, 31/3/2024 ছিল, তাহলে একটা কি শুরুর ডেট এবং শেষের ডেট দেওয়া থাকবে। ঠিক আছে, তো সেইগুলোই আমাদের ওপেনিং এবং ক্লোজিং হয়ে যাবে। এবং এই দুটোর উল্টোই আমরা কি করে দেবো? সাবস্ক্রিপশন ডিসিপ্লিন অ্যাডভান্স ক্লোজিং থাকলে লেস করে দেবো, এবং আউটস্ট্যান্ডিং থাকলে ওপেনিংয়ে আমরা কি করে দেবো? লেস করে দেবো। তাহলে দুটো জিনিস আমরা অ্যাড করছি, একটা কি আউটস্ট্যান্ডিং এর ক্ষেত্রে ক্লোজিংটাকে অ্যাড করছি, এবং ওপেনিংটাকে অ্যাড করছি কি অ্যাডভান্সের ক্ষেত্রে। আর এই দুটো জিনিস দিলে আমরা উল্টোটা করে দেবো, কি সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং ক্লোজিং এ অ্যাড করেছিলাম, তাহলে আউটস্ট্যান্ডিং ওপেনিং এ লেস করব, সাবস্ক্রিপশন ডিসিপ্লিন অ্যাডভান্স ওপেনিং এ অ্যাড করেছিলাম, ক্লোজিং এ লেস করব। ঠিক আছে, দেখো এখান থেকে এইভাবে একটা অঙ্ক করেছি, বলছে দি রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট XYZ ক্লাবের এত আছে, 20,000 টাকা তাদের রিসিভ হয়েছে, এবং এখানে বিভিন্ন টাইমের ডেট দেওয়া আছে, একটা 31 ডিসেম্বর 22-23, তার মানে ওপেনিং কত? 31/12/22, এবং ক্লোজিং কত? 31/12 কি আছে 23। এই টাইমে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো আমরা টোটালটা লিখে পেলাম সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং দ্য ইয়ার 2023। এবার আমরা কি করছি? অ্যাড আউটস্ট্যান্ডিং ক্লোজিং এর অ্যাড করেছি, তাহলে 31/12/2023 8,000 টাকা অ্যাড করেছি, ডিসিপ্লিন অ্যাডভান্স ওপেনিং এর অ্যাড করেছি 6,000 টাকা, এবং লেস করেছি কি ক্লোজিং এর করেছিলাম ওর ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা ওপেনিং এর লেস করবো, লেস করে দিচ্ছি। এক্ষেত্রে হলো ওপেনিং এর অ্যাড করেছিলাম, এক্ষেত্রে লেস করে দেবো অ্যাডভান্সের ক্ষেত্রে ক্লোজিং এ, হয়ে আমাদের কত? 25,000 টাকা এসে গেল। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের নেগেটিভ ফিগারও অনেক সময় আসতে পারে, ধরো এখানে 20-র বদলে ধরো আছে 3। ঠিক আছে, অ্যাডলেস করতে দেবে, যেরকম নর্মাল আমরা অ্যাডলেস করতে থাকি প্লাস মাইনাস করে, ওইভাবে অ্যাডলেস করে লাস্টে একদম অ্যামাউন্টটা বসাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের হয়ে গেল। এবার আমাদের ওই অঙ্কটাতেও তাই করতে হবে। তো আমরা আগে অ্যাডজাস্টমেন্ট গুলোকে দেখে নিই। তো সাবস্ক্রিপশন রিলেটেড অ্যাডজাস্টমেন্ট আছে, তার এর পাশে দাগ দিয়ে দেবো। ঠিক আছে, তারপর আমাদের কি আছে? আমাদের ভ্যালু অফ বিল্ডিং ইকুইপমেন্টস এর দেওয়া আছে, তার মানে বিল্ডিং এবং ইকুইপমেন্টস এর ক্ষেত্রে দাগ দিয়ে দেবো। বিল্ডিং এ তো আলাদা করে নেই, ইকুইপমেন্টস আছে, এক্ষেত্রে ইকুইপমেন্টস এর দাগ দিয়ে দেবো। আমরা কি জানি ওপেনিং ব্যালেন্স গুলোকে আমাদের কি করা হয়? নেওয়া হয় না, এবং ক্লোজিংটাকেও নেওয়া হয় না, এবং ইকুইপমেন্ট পারচেস করা হলে সেটাকেও আমরা নেব না। ঠিক আছে, এবার আমরা এন্ট্রিগুলো করব। ঠিক আছে, এবার দেখো
সিম্পলি সমস্ত ব্যাপার আছে। আমরা সমস্ত যেগুলো এক্সপেন্সের জিনিস সেগুলো এক্সপেন্ডিচারে পাঠিয়েছি এবং যেগুলো আমাদের রিসিটস আছে সেগুলো আমরা কি করেছি ইনকামে পাঠিয়েছি। ওই যেগুলো পাঠানোর না মানে যেগুলোকে আমরা বাদ দিয়েছি সেগুলো ছাড়া। তাহলে ইন দ্য বুকস অফ লিখে দিয়েছি, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার ফর দ্য ইয়ার এন্ডে লিখে দিয়েছি। এবার দেখো টু অনারেরিয়াম, টু ডক্টরস, টু স্যালারিজ, টু মিসলেনিয়াস এক্সপেন্সেস, টু চ্যারিটি শো এক্সপেন্সেস পাঠিয়ে দিয়েছি। আবার বাই সাবস্ক্রিপশনটা এবার ইনার আউটার করিনি, ডাইরেক্ট ক্যালকুলেট করে বসিয়ে দিয়েছি। এবার এক্ষেত্রে দেখো একটা ওয়ার্কিং নোট দিয়ে দিয়েছি এবং এক্ষেত্রে ডেপ্রিসিয়েশন বার করার ক্ষেত্রে ওয়ার্কিং নোট দিয়ে দিয়েছি এবং বাই চ্যারিটি এবং বাই ইন্টারেস্ট, ঠিক আছে, এই জিনিসগুলো সমস্ত কিছু আছে। ওকে, তো এবার ঘটনা হচ্ছে এইগুলো আমরা কি করব, এগুলো আমরা হিসাব করব। ওয়ার্কিং নোট বলা আছে, এগুলো আমরা হিসাব করব, ঠিক আছে। তো সর্বপ্রথম আমাদের কি আছে, সাবস্ক্রিপশন। আমরা কত পেয়েছি সাবস্ক্রিপশন? 8,500 টাকা পেয়েছি, ঠিক আছে। তাহলে 8,500 টাকা আমরা লিখে ফেলবো। তাহলে সাবস্ক্রিপশন রিসিপ্ট কত হয়েছে, আমি শর্টে লিখছি 8,500 টাকা, ঠিক আছে। এবার আমরা কি করব, ক্লোজিং আউটস্ট্যান্ডিং কে অ্যাড করব। তাহলে অ্যাড করব কি, ক্লোজিং আউটস্ট্যান্ডিং। তাহলে ক্লোজিং আউটস্ট্যান্ডিং কত, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন আছে, ক্লোজিংটা কত, 2,000 টাকা। সাবস্ক্রিপশন ডিউ ক্লোজিং 31/4 অ্যাড করে দেবো। তাহলে 2,000 টাকা কত হয়ে গেল, 62,000 টাকা। এবার আমরা কি করবো, ওপেনিং অ্যাডভান্স কে অ্যাড করবো। তাহলে ওপেনিং অ্যাডভান্স কত, আবার 2,000 টাকা, ঠিক আছে। অ্যাড করবো কি, ওপেনিং অ্যাডভান্স 2,000 টাকা, কত হয়ে গেল, 64,000 টাকা। এবং আমরা কি করব, এবার ওপেনিং আউটস্ট্যান্ডিং কে লেস করব, ঠিক আছে। এগুলো সমস্ত ওপেনিং তোমরা ভালো করে লিখবে, ডেট দিয়ে টাইম দিয়ে, ঠিক আছে। ওপেনিং আউটস্ট্যান্ডিং আমাদের কত ছিল, 1,500 টাকা। 1,500 টাকা আমরা লেস করে দেবো, ঠিক আছে, মানে 1,500 টাকা আমরা লেস করে দেবো। তোমরা কে কে বলে লিখবে না, যে শর্টে বোঝানোর জন্য করছি। আমরা কি করে দেবো, আবার যে এখানে 1,500 টাকা আমাদের আছে অ্যাডভান্সে, ক্লোজিং অ্যাডভান্স, এটাকে আমরা কি করে দেবো, লেস করে দেবো। মানে প্রথম দুটো জানা থাকলে তারপর উল্টো, ঠিক আছে। অ্যাডভান্স 1,500 লেস করে দেবো। তাহলে কত, 3,000 বাদ চলে গিয়ে কত, 61,000 পড়ে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হয়ে গেল, 61,000 আমাদের এখানে কি ব্যালেন্স পড়ে রইলো। এটা আমি ওয়ার্কিং নোটে দেখিয়েছি এবং তোমরা সুন্দর করে এই ফরম্যাটটাকে যে আমি দেখিয়েছি না, এই ফরম্যাটটাকে মেনটেন করে ভালো করে করবে, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের রাফ হিসাবে দেখিয়ে দিলাম। তারপর আমাদের কি আছে, বিল্ডিং কত আছে, 1/4/2023 কত 55,000 বিল্ডিং আছে, 31/3 51,000 হয়ে গেছে। 55 থেকে ব্যালেন্স 51 হয়ে গেছে, মানে 4,000 টাকা কমে গেছে। তার মানে এইটাই আমরা কি করেছি, ডেপ্রিসিয়েশন হিসাবে নিয়েছি, ঠিক আছে। তার জন্য এক্ষেত্রে টু ডেপ্রিসিয়েশন, ওয়ার্কিং নোট 2 বলেছি, এটার কিছু দেখালাম না, বিল্ডিং 4,000 টাকা। আর ইকুইপমেন্টে কি আছে, দেখো ইকুইপমেন্টসে কি আছে, ইকুইপমেন্টে কত 25,000 আছে এবং ক্লোজিং এ কত আছে 41,000। কিন্তু দেখো মিডিলে ইকুইপমেন্ট পারচেজ আছে, তার মানে এক্ষেত্রে কি হবে আমাদের, তার মানে আমাদের 25,000 প্রথমে জিনিস ছিল, এবার 18,000 জিনিস আসলো, তাহলে কত গেল 43,000 টাকা এবং লাস্টে কত 41 পড়ে আছে। তাহলে 41 পড়ে আছে, মানে গ্যাপ কত হলো 2,000 টাকা। তাহলে 2,000 টাকা আমাদের কি করেছি, আমরা ডেপ্রিসিয়েশন হিসাবে নিয়েছি। তার জন্য ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন 2,000 টাকা, টোটাল করেছি 6,000 টাকা। তারপর এখানে পুরো টোটাল করেছি 61 প্লাস 8 প্লাস 12 81,000 টাকা হয়েছে এবং এখান থেকে সব জিনিস বাদ দিয়ে আমাদের কি সারপ্লাস হিসাবে থেকে গেছে কত, 31,300 টাকা। আমি লিখে দিচ্ছি ব্র্যাকেটে, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, ঠিক আছে। তো এইভাবে কি করতে হবে, তোমাদের সমস্ত অঙ্কগুলোকে করতে হবে এবং এই ইনফরমেশনগুলোকে মাথায় রেখে, তো কিছু কিছু জায়গায় বলবে 20% এই একটা আইটেম বলবে ক্যাপিটালাইজ করার জন্য, তখন কি হবে, তার 20% বাদ দিয়ে দেবে। এরকম ভাবে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট তোমাদের আসছে এবং 5 নম্বরের জন্য ম্যাক্সিমাম এরকমই জিনিসপত্র আসবে এবং আরো অ্যাডভান্স জিনিসপত্র থাকলে সেগুলো তোমরা বই থেকে দেখবে এবং কিছু অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো তাহলে আজকে আমাদের কি হয়ে গেল, এনপিওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এনপিও কি আমরা জানলাম, উদাহরণ, উদ্দেশ্য, মালিকানা এবং কিভাবে তাদের আয়ের উৎসগুলো থাকে, ঠিক আছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনকাম, রেভিনিউ এক্সপেন্ডিচার ইনকাম জানলাম। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কি কি হয়ে থাকে, রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট, এগুলো জানলাম কিভাবে কেমন দেখতে হয়। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার জানলাম কি করে বানাতে হয়, ব্যালেন্স শিটও দেখলাম এরকম হয়ে থাকে, ঠিক আছে। এবং এখানে অ্যাক্রুয়াল বেসিসের হয়ে থাকে, এখানে অনেকগুলো আইটেম থাকে, অ্যাক্রুড, এরিয়াস, আউটস্ট্যান্ডিং, এগুলো সব আউটস্ট্যান্ডিং এবং প্রিপেড, এগুলো কি হয়ে থাকে অ্যাডভান্স। আমাদের কি টাস্ক থাকবে, মানে আমাদের অঙ্কতে কি করতে হবে, রিসিপ্ট এন্ড পেমেন্ট দেওয়া হবে, তার থেকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার বানাতে হবে এবং কি কি জিনিস মাথায় রাখতে হবে, এটা অ্যাক্রুয়াল বেসিস, মানে যে ইয়ারে সেই ইয়ারে জিনিস নিতে হয়, অন্যথায় ইয়ারের মাইনাস করতে হয়। খালি রেভিনিউ আইটেম নিতে হয়, ক্যাপিটাল আইটেমগুলোকে হাটিয়ে দিতে হয়। যদি সারপ্লাস হবে, ইনকাম বেশি হলে এক্সপেন্ডিচারের থেকে, ডেফিসিট হবে, এক্সপেন্ডিচার বেশি হবে ইনকামের থেকে। আর সাবস্ক্রিপশন ক্যালকুলেট করার এটা হলো ফরম্যাট, আমরা দেখলাম একটা অঙ্ক করে, ঠিক আছে। এইভাবে লিখতে হবে। এবার একটা টোটাল অঙ্ক করলাম, এখানে পেমেন্টস আইটেমগুলো এক্সপেন্ডিচার হবে, রিসিপ্টস এগুলো ইনকামে, ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স, ব্যাংক ওভারড্রাফট, এগুলো বাদ যাবে। যেই ইয়ারের জিনিস সেই ইয়ারে নিতে হবে এবং ক্যাপিটাল আইটেমগুলো থাকবে না, অ্যাসেট এবং অ্যাসেট পারচেজও থাকবে না, ঠিক আছে। এখানে টু বি ক্যাপিটাল, এখানে এন্ট্রান্স ফিস টু বি ক্যাপিটালাইজ বলেছিল বলে এটাকে আমরা হাটিয়ে দিয়েছিলাম। আর যেরকম ভাবে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাডজাস্টমেন্ট থাকবে, সেগুলো দাগ টাগ দিয়ে ইনার আউটার করে লিখতে হবে, ঠিক আছে। তাছাড়া আমরা বিভিন্ন প্রকারের দেখলাম অ্যাডজাস্টমেন্ট সাবস্ক্রিপশনে, সেগুলোও করলাম, ঠিক আছে। এইভাবে তাহলে আমাদের টোটাল কি করতে হবে, এনপিওর অঙ্কগুলোকে করতে হবে। ওকে, তো এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করলাম যতটা পারি তোমাদের এক্সাম সামনে পুরোটা করিয়ে দেওয়ার জন্য। তো এই ভিডিওটা তোমরা রেফারেন্স পয়েন্ট হিসাবে নিলে তোমরা যে কোনো অঙ্ক খুব অনায়াসে করতে পারবে এবং ইজি ভাবে তোমাদের অঙ্কগুলো নেমে যাবে। এবং যদি কিছু অসুবিধা সেটা তোমরা কমেন্টে জানাবে। যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটাকে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার সাথে টেলিগ্রামেও কানেক্ট করে নিতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অনেক প্লেলিস্টও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।